তো সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সুস্থ আছেন। মানসিক দিক দিয়ে ভালো নাই, এটা সব বিনিয়োগকারী আসলে এই অবস্থা। তো এটা আসলে বাংলাদেশের সকল বিনিয়োগকারী, এদের দেখার আসলে কেউ নাই। আমাদের কোনো অভিভাবক নাই। ডিএসসি, সিএসসি যেটাই বলেন না কেন, আইসিবি বলেন না কেন, এরা আসলে নিজেদের ধান্দা নিয়ে ব্যস্ত। বিনিয়োগকারী কথা কেউ বলে না, বিনিয়োগকারী নিয়ে কেউ ভাবেও না। আমাদের টাকা লস হলো বা লাভ হলো, এটা তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা তাদের নিজের আখের গোছানোর জন্য ব্যস্ত আছে। তো তার মধ্যে আসলে টিকে থাকতে হবে, কোনো কিছুই নেই। আর যেটা হলো, বিচার কাকে দেব? বিচার এখন তো আল্লাহর কাছে দিতে হবে। যে কেউ আমাদের টাকা যদি ইচ্ছাকৃতভাবে এবং লসে ফেলায়, তার বিচার আল্লাহ করবে। তো এটাই। তো আজকে যেটা কারেকশন হয়েছে অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড একটা কারেকশন। এটা কেউ আসলে প্রত্যাশা করেনি। আসলে স্মার্ট মানিরা যেটা করছে, তারা আসলে ইচ্ছাকৃতভাবে শেয়ারটাকে ফালাই দিয়ে তারা বাই দিচ্ছে। এইটা আসলে এখন পর্যন্ত সাপোর্ট আছে। তো এই লেভেলের নিচে আসলে হয়তো বা আরো বেশি খারাপ হবে, তখন হয়তো বা এই লেভেল পর্যন্ত আসবে বা এই লেভেল পর্যন্ত আসবে। সো অলরেডি তো আসলে পোর্টফোলিও তো 30-40% অনেকেরই নাই। সো আর কত, হয়তো আর 5-6% পড়বে। তো এখন আসলে স্টপ লস দেওয়ার কোনো ইয়ে নেই। এখন পর্যন্ত আরএসআই পজিটিভ আছে, হিস্টোগ্রাম পজিটিভ আছে। সো একটু ধৈর্য ধরে কয়েকদিন ওয়েট করেন। আশা করিও হয়তো বা ভালো হলেও হতে পারে। হয়তো বা কাল থেকে বা পরশু থেকে মার্কেট ঘুরে দাঁড়াবে। সো আজকে টপ গেইনার ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল, ব্যাংক ছিল। আর ডাউন তো সবগুলোই ডাউন আসলে, ফুয়েল এবং পাওয়ার কিছু শেয়ার একটু আহ, ইয়ে করতেছে, ভালো করতেছে। ইন্ডেক্স কন্ট্রিবিউট যেটা ছিল, ব্যাংক ছিল কিছু ব্যাংকগুলো, আর নেগেটিভ কন্ট্রিবিউট ব্র্যাক ব্যাংক, রবি, এগুলো ছিল। টার্নওভার মোটামুটি ভালো, টার্নওভারটা মোটামুটি ভালো। সো সো এই আসলে ছিল ইন্ডেক্স নিয়ে আলোচনা। গত শনিবার আমি আসলে কিছু লোকঅ্যাপ নিয়ে একটু কয়েক 4টা লোকঅ্যাপ নিয়ে আলোচনা করছিলাম। দেখা যাক সেই লোকঅ্যাপ গুলোর কি অবস্থা, আমি একটা দেখে আসি। আহ, উম, এটা এজিএসসি ইন্ডেক্স, যে লোকআপ। আচ্ছা, প্রথমে আমি যেটা বলছিলাম ফার্মা এইট, তখন এই ক্যান্ডেলটাতে বলছিলাম যে হয়তো এখান থেকে একটু কম হলে তো ফার্মা এইট তারপরের দিন তো হল্ট হইলো, তারপরে আজকেও একটা ভালো মুভমেন্ট দিয়েছিল। কিন্তু মার্কেট কারেকশনের কারণে একটু নেগেটিভ হয়েছে। সো ফার্মা এইট এখানে একটা বাধা আছে, হয়তো বা এখান থেকে আবার ফির নামতে পারে। তো তো যারা ফার্মা এইট এই লেভেলে কিনছেন বা এই দিন প্রথম কিনছেন, হয়তো বা কালকে তারা হয়তো একটা সেল প্রেশার আসবে ফার্মা এইডের। সো এই এই পড়ন্ত মার্কেটেও এরা ভালো করতেছে। আর একটা ছিল এসিআই ফর্মুলা, আমি যেটা বলছিলাম যে এখান থেকে একটা অর্ডার ব্লক আছে, সেখান থেকে এটা ভালো করবে। তো আজকে ভালো করছিল, দেখেন সকাল থেকে এটা এই ইয়েতে ভিডিওটা দেওয়া হয়েছিল এই টাইমটাতে 208 টাকাতে, বলা হয়েছিল যে এই 208 টাকা বা 207 টাকা, 5 টাকা এই লেভেলে কিনা। তো এখান থেকে যারা কিনছিলেন হয়তো বা আজকে কিছু এরকম সেল করছেন, অথবা যারা কিনছেন এখানে আসলে ওয়েট করেন। এখান থেকে হয়তো বেশি পড়বে না, এটা ভালো হবে এই সেফ ফর্মুলাটা। তারপরে যে শেয়ারটা বলছিলাম, অ্যারামিড লিমিটেড। সো অ্যারামিড লিমিটেডটাও তাই, সেটাই। এর অ্যারামিড লিমিটেডটা একটা হচ্ছে রিটেস্টমেন্ট আসতেছে এখান থেকে। এটাতে ট্রেন লাইন ব্রেক করতেছে এখান থেকে, এখানে একটা সাপোর্ট আছে। সো এই সাপোর্টটাকে হয়তো বা ট্যাপ করে সে আবার আপ ট্রেন্ডে যাবে। লোকে এর ইপিএস ভালো আসছে, ইএসএস সেও এটা এখান থেকে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর এসআই 50, ম্যাকডি, হিস্টোগ্রাম এখনো পজিটিভ আছে। সো এটাও এখনো কেনার মতন পজিশনে আছে, এটা দেখলে দেখতে পারেন। আর একটা যেটা বলছিলাম হচ্ছে ইস্টার্ন লুব্রিকেন্ট।
ইস্টার্ন লুব্রিকেন্টে এটা এইটা একটা বলছিলাম যে একটা বক্স, এই বক্সটা যখন পার করবে সে তখন আর আপডেট, আর বক্সের নিচে আসলে সেটা আবার ডাউন ট্রেন্ড হয়ে যাবে। So, মনে হচ্ছে যে বক্সের উপর দিকে যাবে। সো কালকে হয়তো বা একটা সেল প্রেশার আসতে পারে বক্সে, এখানে একটা বাধা আসছে, যেহেতু মার্কেট নেগেটিভ, হয়তো বা অল্প কিছু প্রফিট চেক হবে। তো এইটাই ছিল লো ক্যাপ। দেখা যাক আজকে কোন শেয়ারগুলো, এখন আসলে মার্কেট খারাপ এই সময়, যেটা মুভিং অ্যাভারেজ 14 এ যেগুলো বাই সিগন্যাল দিচ্ছে সেটার মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে ভালো ফান্ডামেন্টাল হচ্ছে হেডেলবার্গ সিমেন্ট। সো হেডেলবার্গ সিমেন্ট এখনো বাই সিগন্যাল আছে, মুভিং অ্যাভারেজ 14। সো এখান থেকে হয়তো একটা আপ ট্রেন্ডে গেলেও যেতে পারে। সো এখানের মধ্যে যেগুলো আছে তার মানে হেডেলবার্গ সিমেন্টটাই আমার কাছে ফান্ডামেন্টালি ভালো মনে হয়েছে। এনটিসির আমার কাছে অত ভালো মনে হচ্ছে না, এনটিসি সবগুলো নেগেটিভ। তো এটা ইউসিবি ব্যাংকগুলো আসলে এখন হচ্ছে টার্ন ওভার কম। সো ব্যাংকগুলো এই সময় আসলে কেনা কত টাকা যৌক্তিক হবে। তারপরে ইউসিবিটা ভালো করছে, সেটা বাই সিগন্যাল আসলে মুভিং মুভিং অ্যাভারেজ। সো এই লেভেল 10 লেভেলে হয়তো 10 টাকা লেভেলে আসলে এটা কেনা যায়। এটার নিচে আসলে হয়তো স্টপ লস। তো এখন যেটা করতে হবে, RSI 30-র নিচে যখন আসলে মার্কেট বেশি খারাপ হয়ে যায়, তখন RSI 30-র নিচে যে শেয়ার গুলোকে মানে ওভারসোল্ড অবস্থায় যেগুলো শেয়ার আছে সেইগুলোকে পিক করতে হবে। সো এখন হয়তো অনেক অনেক শেয়ার গুলো RSI 30-র নিচে আছে। তো দেখেন লিস্ট RSI 30-র নিচে হিউজ একটা অ্যামাউন্ট অফ শেয়ার RSI 30-র নিচে আছে। সো এই শেয়ারগুলো দেখে যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং মনে হয় সেইগুলোকে আস্তে আস্তে ইয়ে করতে হবে। যেমন রেনেটা দেখেন RSI 30-র নিচে আছে, এটা ফান্ডামেন্টালি স্ট্রং। সো এই শেয়ারটা এখনো বাই করা যায়, আস্তে আস্তে বাই বাই করতে হবে। RSI কত 19 আছে। কুইক রেন্টাল আমার কাছে আসলে পছন্দ না, কুইক রেন্টালের ফিচার নিয়ে। সো আমি আসলে কুইক রেন্টাল নিজেও কিনি না, আমার যারা ইয়ে আছে তাদের আমি কিনতে আসলে ইয়ে করি, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে। এন পলিমার দেখেন, এন পলিমারটাও দেখেন RSI 30-র নিচে। সো অনেক লম্বা একটা কারেকশন হয়েছে। এখানে একটা অর্ডার ব্লক আছে, সে এখান থেকে সে এন পলিমারটা ভালো হতে পারে। আম, তো এন পলিমারটা দেখতে পারেন। মার্কেন্টাইল ব্যাংক, লিন্ডে বিডিটা ফান্ডামেন্টালি স্ট্রং। লিন্ডে বিডিটা ফান্ডামেন্টালি স্ট্রং, এখান থেকে একটা একই জায়গায় এখানে সেটেলমেন্ট হচ্ছে, এখানে একটা অ্যাকোমোডেশন জোন ক্রিয়েট করতেছে। সো এখান থেকে যদি বাড়ে তাহলে কিনতে পারেন, যদিও এদের ইপিএসটা আসলে খারাপ হয়েছে। এই সময়টা ইপিএসটা আসলে বেশি দেখাইছিল যে ওরা প্রপার্টি বিক্রি করে একটা বড় প্রফিট করছিল। বাট এটাতেও ল মাইনাস, এটা তো অনেক ইপিএস এর অনেক একটা ইয়ে আসছে। তো সেটার কারণে হয়তো পড়তেছে। তো তারপরেও এখন যে দাম আছে মোটামুটি ভালো প্রাইসে আছে লেন্ডিভিডি। তো যদি মাল্টিনেশনাল কোম্পানি, এটা দেখতে পারেন। ড্যাফোডিল কম্পিউটার একটা লো ক্যাপ, ড্যাফোডিল কম্পিউটার লো ক্যাপ। সো এইটা তো আসলে অনেক লম্বা একটা কারেকশন হয়েছে। দেখেন একটা লম্বা কারেকশন হয়েছে 100 টাকার উপর থেকে এখন 43 টাকা। তো এই শেয়ারটাও হয়তো বা আস্তে আস্তে কালেকশন করতে পারেন। এটা 1 কোটি, পাবলিকের কাছে 1 কোটি শেয়ার। সো এইটা ভালো হলে হতে পারে, যদিও এর ফান্ডামেন্টাল অত বেশি ভালো না। বেক্সিমকো, ব্যাট বিসি, ব্যাট বিসিটা ব্যাট বিসিটা হয়তো বা এই লেভেলে কালেকশন করা যেতে পারে। আম, এর নেট অ্যাসেটটা আসলে কমে গেছে, এদের ইপিএস এর গ্রোথ কমে গেছে। সো এখন হচ্ছে যেহেতু খারাপ নিউজ আসতেছে, আস্তে আস্তে হচ্ছে ওলা এইটা কালেকশন করতে হবে ব্যাট বিসিটা, যদি এই লেভেলে কালেকশন করা যায়। বাট এখন তো আমাদের হাতে আসলে টাকা ওই রকম নাই, তারপরে যাদের হাতে আছে
এটা আসলে আসলে সেল করার মতন একটা জায়গা নাই। এটা এখন হোল্ড করতে হবে। তারপরে ইফাত অটো দেখি ইপিএস পজিটিভ আসার চেষ্টা করতেছে। ইফাত অটো 1% স্টক, 2% ক্যাশ। অনেক একটা কারেকশন হয়েছে, সো এটাও দেখতে পারেন। ইফাত অটোটা যাদের আছে তারা আসলে হোল্ড করেন। আসলে আম, একটা দেখেন এটা বটম লেভেলে আছে, সো এটাতে আসলে এই লেভেলে সেল করার আমি কোনো যুক্তিকতা দেখি না। যে এই শেয়ারটা আসলে আমি সেল করতেছি করে একটা কোন শেয়ারটা কিনবো বা ইয়ে করবো। আহ, সেটাতে আবার অত প্রফিট আসবে কিনা। আসলে এখন আসলে কোনো শেয়ারই আসলে স্টপ লস দেওয়ার মতো না। আম, যার যেটা আছে সেটা নিয়ে হোল্ড করেন। আশা করি ভালো হবে। তো এইটা আসলে RSI 30 নিচে যে শেয়ার গুলো ছিল এইগুলোই আসলে একটা ফান্ডামেন্টালি ভালো আমার কাছে মনে হচ্ছে, আর গুলোকে আমি ভালো মনে করতেছি না। উম, রেনেটা আর এসআরএফ স্টিলটা ওটা ভালো না, সাইফার ভালো না এইগুলো। এইটা একটা শেয়ার আছে ভালো, ডামিন ডামিন এইটা একটা ভালো শেয়ার আছে যে এটা টেক্সটাইলের মধ্যে ফান্ডামেন্টালি স্ট্রং। ইপিএস এর গ্রোথ আছে। 5% ক্যাশ দিছে, এরা আসলে ভালো দেয়, এইবার আসলে একটু কম দিছে 5% ক্যাশ। হয়তো বা এই কারণে দামটা অনেক কমে গেছে। সো এইটাও একটা ভালো শেয়ার। সো এইটাও আম, নজরে রাখতে পারেন, যাদের ফ্রি ক্যাশ আছে তারা বাই করতে পারেন, আর যাদের আছে তারা হোল্ড করতে পারেন। সো আমি আসলে ভিডিওটা অত বেশি লম্বা করতেছি না। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। এইটাই এই কামনায় রইল। আর আমার এই ক্ষুদ্র আলোচনা যদি আপনার বিন্দুমাত্র হেল্পফুল হয় তাহলে সাবস্ক্রাইব মাই চ্যানেল আর শেয়ার করেন আমার চ্যানেলটাকে। এখানে কোনো ফিডিং আইটেম আমি আসলে দিই না। যে শেয়ারগুলো একদম বটম প্রাইসে আছে, যেখানে আস্তে আস্তে কালেক্ট করার মানে সিচুয়েশন আছে, সেই শেয়ারটাই দিই। কারণ বিনিয়োগ করতে হবে, শেয়ার মার্কেট আসলে 1-3 দিনে প্রফিট করার জায়গা না, আস্তে আস্তে কালেকশন করতে হবে শেয়ারগুলো। তারপরে একটু 1-2 মাস ওয়েট করতে হবে, একটা ভালো অ্যামাউন্ট প্রফিট হলে তারপরে সেটাকে ছাড়তে হবে। যেমন আমি আপনাদের একটা বলি, আমার একটা শেয়ার আছে, আমি এটা বিনিয়োগ আহ, আপনাদের আমি আমান ফিটটা, এটা আমার একটা ফেভারিট শেয়ার। আমি যতবারই এটা কম প্রাইসে আসে এটা আমি বাই দিই। এটা আমি বাই সেল করতে থাকি। সো আমার এই লেভেলও বাই করা আছে, এই লেভেলও বাই করা আছে। সো এইটা দেখেন একটা 11.5% ক্যাশ দিচ্ছে। 23 টাকার একটা শেয়ার 11.5% ক্যাশ দিচ্ছে, ভালো, এদের ইপিএস ভালো, এদের প্রোডাকশন ভালো আছে। দেখেন যতবার এই লেভেলে আসছে সেখান থেকে আপটেন করছে, ডাউন আপটেন। সো বাই সেল করার মতন একটা শেয়ার, সবসময় বাই সেল করার মতন শেয়ার। এই দেখেন এই লেভেলে যত আসছে তারপরে আপ হয়েছে, ডাউন হয়েছে, সব সময় একটা আপ আপ এন্ড ডাউনের মধ্যে থাকে এই শেয়ারটা। আর একটা লম্বা কারেকশন হয়েছে, শেয়ারটাতে একটা লম্বা কারেকশন হয়েছে, দেখেন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। যদি সে কোনো কেউ যদি একটু টেকনিক্যাল বোঝে যে একটা কারেকশন হয়েছে তারপর বাই বাই দেবে। সো এইটা, এই শেয়ারটাও এরকম। দেখেন আমি আমি যেটা এই শেয়ারটা এই লেভেলে আমি কালেকশন করছিলাম, এই লেভেলে কালেকশন করছিলাম, এই লেভেলে ছাড়ে দিয়ে আসছি। আবার এই লেভেল থেকে আমি কালেকশন করছিলাম যে এটা, সেখান থেকে একটু বেশি, এটা আমি মনে করছিলাম এখানে সাপোর্ট নিবে, সে এখানে সাপোর্ট নেয়নি, না নিয়ে এটা কমে গেছে, তখন আরো কালেকশন করছে। যে আপনার হচ্ছিল কোনো কিছু ডিসকাউন্ট প্রাইসে যদি পাওয়া যায় সেটা আমি কেন নিব না। সো এইটা হচ্ছে হলো এই লেভেলটা আসলে মানে ডিসকাউন্ট প্রাইস, এই লেভেলটা হচ্ছে ফেয়ার প্রাইস। এটা নেট অ্যাসেট হচ্ছে 28 টাকা, নেট অ্যাসেট হচ্ছে 28 টাকা, তো আমি কেন কিনবো না। সো সেইভাবে দেখতে হবে শেয়ারগুলোকে, যাচাই বাছাই করে কিনতে হবে। আমি বাজারে 30 টাকা কেজি আলু কিনতে যা দেখি আলু পচা হয়েছে কিনা, ইয়ে হচ্ছে না। তো 1 কেজি আলুতে 2টা পচা হলে আমার কয় টাকা লস হবে? 1 টাকা 2 টাকা লস হবে, তো 3 টাকা মানে 5 টাকায় লস হবে। বাট এখানে আমি লাখ টাকার একটা শেয়ার কিনতেছি, আমি দেখতেছি না এর ফান্ডামেন্টাল কি, এটা পচা শেয়ার নাকি, কোনো ইয়ে করছে না, এ প্রোডাকশন আছে কিনা। আমাদের শেয়ার মার্কেটের বাজারে
যেটা যেটা প্রোডাকশন নাই তার দাম হচ্ছে 500 টাকা। আর যে শেয়ারটা ভালো ইপিএস দিচ্ছে এ দিচ্ছে তার দাম হলো এই 10-15 টাকা 20 টাকা এরকম। তো আমরাও একটা দায়ী আছি যে আমাদের শেয়ার মার্কেটটা নষ্ট করে। আমরা যদি ওই শেয়ারটাকে না আইসেন একটা শেয়ার যেটার নো ডিভিডেন্ড দেয় 1 পয়সা 2 পয়সা ডিভিডেন্ড, আমরা তাকে গ্যামলিং করে 100 টাকা নিয়েছি। আর আমরা সাধারণ বিনিয়োগকারী 100 টাকা যা যা কিনতেছি, 120 টাকা যা কিনতেছি, 110 টাকা। তো এইটা তো আসলে স্মার্ট মানির দোষ না। আমরা স্মার্ট মানি ট্যাপ যেটা দিচ্ছে, যেটা ফাঁদ দিচ্ছে, সেই ফাঁদে আমরা পা দিচ্ছি। ফাঁদে পা দিয়ে আমরা যেটা আসল শেয়ার সেটাকে না কিনা আমরা ইয়ে করছি। একটা কথা আছে যে কেউ মদ বেচে দুধ খায় আর কেউ দুধ বেচে মদ খায়। তো আমরা সেটা আপনি কি করবেন? আপনি দুধ খাইবেন না মদ খাইবেন? তো সেটা আপনার ব্যাপার। সো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আসলে এত কথা বলতেছি না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।